আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ে সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 4 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হয়, সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নগুলোর পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে রয়েছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবে। সেখানে পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এর পিডিএফ ফাইলগুলো। পেমেন্ট করার পর তোমরা পিডিএফগুলো নিজেদের ফোনে ডাউনলোড করতে পারবে। দেখো এখানে 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 8 = 8। 1 নম্বর দাগে রাধারানীর বয়স 10 বছর, 11 বছর, 10-11 বছর না 12 বছর। তো রাধারানীর বয়স হচ্ছে 10-11 বছর। রচনার ভাষা নির্ভর করে বিষয়বস্তুর উপর, লেখকের ভাষা জ্ঞানের উপর, লেখকের ভাষা ভাবনার উপর না কোনোটিই নয়। উত্তর হবে এখানে বিষয়বস্তুর ওপর। পরের প্রশ্ন হচ্ছে দেখি নাই অত নক্ষত্র, অজস্র চুলের চুমা, পাখি পদ্ম। উত্তর লিখবে এখানে অজস্র চুলের চুমা। অনুসর্গগুলি হলো এক প্রকার বর্ণগুচ্ছ, বিশেষ্য, অব্যয়পদ না কোনোটি নয়। তো অনুসর্গগুলি হলো এক প্রকার অব্যয়পদ। একটি ক্রিয়াজাত অনুসর্গ হলো বলে, বিনা, অপেক্ষা না নিমিত্ত। তো একটি ক্রিয়াজাত অনুসর্গ হলো বলে। পরের প্রশ্ন উপসর্গ শব্দটির প্রত্যয় হলো উপসৃজ। দেখো 4টি অপশন দেওয়া আছে। উপসর্গ শব্দটির প্রত্যয় হবে এখানে অপশন কয়েকটা, উপসৃজ যোগ অ। চাঁদ শব্দটি তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, অর্ধ তৎসম শব্দ। সঠিক উত্তর হচ্ছে তদ্ভব শব্দ ক্ষয়টা। এরপর কর্ভাস হলো কাক জাতীয় পাখির ল্যাটিন নাম, ফ্রেঞ্চ নাম, গ্রিক নাম, বাঙালি নাম। এটা হচ্ছে ল্যাটিন নাম। কম বেশি 15 শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর লেখো 1 × 8 = 8। 1 নম্বর দাগে রাধারানী টাকা ভাঙিয়ে কি করেছিল? রাধারানী টাকা ভাঙিয়ে তার মায়ের পথ্যের জোগাড় করেছিল। মিস মুলারের পুরো নামটি লেখো মিস হেনরিয়েটা মুলার। এরপর আবহমান কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তো এটা অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এরপরের প্রশ্ন এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণের স্পর্শ খুঁজে পেয়েছেন? কবি নরম ধান কলমি হাঁসের পালক, পুকুরের জল, মাছ, কিশোরীর চাল ধোয়া, ভিজা হাত, পায়ে দলা মুথো ঘাস ও বটের ফলের গন্ধে বাংলার প্রাণের স্পর্শ খুঁজে পেয়েছেন। 2-5 নম্বর হচ্ছে আর্গাসের ম্যাজিকের মূল আকর্ষণ কী ছিল? আর্গাসের ম্যাজিকের মূল আকর্ষণ ছিল তার নানা রকম পাখির ব্যবহার। নেক্সট হচ্ছে বাংলার সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কী? বাংলার সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি হচ্ছে পদাবলী কীর্তন। নিম্নরেখাঙ্কিত পদটি কী জাতীয় বিশেষণ তা লেখো। তাড়াতাড়ি এসো, এখানে তাড়াতাড়ি হচ্ছে একটি ক্রিয়া বিশেষণ। এরপর প্রাদেশিক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। ভারতের অন্যান্য প্রদেশের বিভিন্ন ভাষা থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে তাদেরকে প্রাদেশিক শব্দ বলে। যেমন হচ্ছে গুজরাটি শব্দ, তকলি, হরতাল, খাদি ইত্যাদি এইগুলো। নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 60 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর। আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। প্রধান খাদ্য বলতে বক্তা কি বুঝিয়েছেন? বঞ্চিত হলে কি হবে বলে বক্তা মনে করেন? তো নব সৃষ্টি প্রবন্ধের লেখক সৈয়দ মুজতবা আলী প্রধান খাদ্য বলতে বাংলা ভাষাতে সংস্কৃত চর্চাকে বুঝিয়েছেন। লেখক মনে করেন আমরা যে ভাষার চর্চা বেশি করি তার শব্দ আমাদের বাংলাতে ঢোকে বেশি। সংস্কৃত বেশি চর্চার ফলে বাংলায় বিস্তর সংস্কৃত এককালে ঢুকেছে। স্কুল কলেজের পাঠ্য বিষয় থেকে সংস্কৃত তুলে না দেওয়াই শ্রেয়, কারণ বাংলা ভাষাতে এখনও সংস্কৃত শব্দের প্রয়োজনীয়তা আছে। লেখক এজন্য বলেছেন যে সংস্কৃত চর্চা উঠিয়ে দেওয়ার অর্থ হলো বাঙালির অন্যতম খাদ্য থেকে বঞ্চিত হওয়া। এরপর 3-2 নম্বর মরদ কি বাত হাতি কি দাঁত কথাটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? এই প্রবাদটি স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে লেখা তার চিঠিতে তার চরিত্রের কাঠিন্য বোঝাতে ব্যবহার করেছেন। এই প্রবাদটির অর্থ হলো হাতির দাঁত একবার গজালে যেমন আর ভেতরে প্রবেশ করে না, তেমনি পুরুষ বা মরদ একবার কোনো কথা দিলে তা থেকে আর পিছপা হন না। স্বামী বিবেকানন্দ তার চিঠিতে প্রথমেই বলেছেন যে তিনি মিস নোবেলকে সর্বদা সাহায্য করবেন, কিন্তু ভারতে এসে নানা প্রতিকূলতার সামনে পড়ে যদি তিনি বিরক্ত হন ও এই কাজে অসফল হন, তা সত্ত্বেও স্বামীজি তার পাশে থাকবেন ও তাকে পূর্ববৎ স্নেহ করবেন, কারণ তিনি কথা দিয়েছেন ও তার কথার কোনো নড়চড় নেই। 4 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর কম বেশি 60 শব্দের মধ্যে লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর। 4-1 দাগে পৃথিবীর কোনো পথ এ কন্যাটি দেখেনি কো? কোন কন্যার কথা বলা হয়েছে, তার কোন রূপের কীরূপ বর্ণনা রয়েছে আর কি, ঠিক আছে।
তো উদ্ধৃতাংশে কবি জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা কবিতায় কেশবতী কন্যার কথা বলা হয়েছে। সন্ধ্যার অন্ধকারকে ধীরে ধীরে গ্রাম বাংলার প্রকৃতির বুকে নেমে আসতে দেখেছেন কবি। অন্ধকার নেমে আসছে হিজল কাঁঠাল জাম গাছের উপরে। কবি কল্পনা করেছেন আকাশে আছে এক রূপসী কেশবতী কন্যা। এই রমণীর খোলা চুলের রাশি যেন স্পর্শ করছে এই গাছের মাথাকে। কবি তার মাথার উপরে এই রূপসী কন্যার চুলের স্পর্শ অনুভব করেছেন। এই কন্যা কবির কল্পনা, তাই বাস্তব পৃথিবীর পথে এই কন্যাকে কোনোদিন দেখতে পাওয়া যায় না। সে শুধুমাত্র কবির কল্পনাতে মূর্ত হয়ে আছে। এরপর দেখো, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। নোটে গাছ কিসের প্রতীক? নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না বলতে কি বোঝানো হয়েছে? তো আলোচ্য অংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান কবিতা থেকে নেওয়া হয়েছে। নোটে গাছ আবহমান কালের প্রতীক। জল, হাওয়া, মাটি শাশ্বত কালের চিরন্তন। প্রকৃতির এই সব উপাদান ফুরোয় না, বহমান সময়ের ধারায় বয়স বাড়ে, বয়সের ছাপও পড়ে, কিন্তু ফুরোয় না, শেষ হয় না। নোটে গাছ তো তার বড় প্রমাণ। বয়স বাড়ায় সে বুড়িয়ে যায়। বয়সের ছাপ তার শরীরে স্পষ্ট দেখা যায়, কিন্তু সে ছিন্নমূল হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে না, প্রকৃতির বুক থেকে মুছে যায় না। সে আবহমান কালের প্রতীক। 5 নম্বরে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে কম বেশি 150 শব্দের মধ্যে। প্রশ্নের মান 5 নম্বর, বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। প্রাবন্ধিক কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তা প্রবন্ধ অবলম্বনে লেখো বা আলোচনা করো। আলোচ্য উদ্ধৃতিটি প্রখ্যাত প্রবন্ধকার সৈয়দ মুজতবা আলী রবরব সৃষ্টি প্রবন্ধ থেকে গৃহীত। প্রবন্ধকার সৈয়দ মুজতবা আলী মনে করেন বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, যে সে রাজনীতি, ধর্ম, সাহিত্য, জাতি যখনই সত্য শিব সুন্দরীর সন্ধান পেয়েছে তখনই সে সেটা গ্রহণ করতে চেয়েছে। কেউ তখন তাকে গতানুগতিক পন্থা বা প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে সে চেষ্টায় বাধা দেওয়ার চেষ্টা করলেই সে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। বিদ্রোহ উচ্ছৃঙ্খলায় পরিণত হলে তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছে। এই বিদ্রোহের প্রবণতা কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে সব বাঙালির মধ্যেই বিদ্যমান। ধর্ম পাল্টালেও জাতির চরিত্র থেকেছে অপরিবর্তিত। 5-2 নম্বর, স্বামী বিবেকানন্দ লিখিত পাঠ্যচিঠির বিষয়বস্তু আলোচনা করো। লন্ডনে স্বামী বিবেকানন্দের সঙ্গে মিস নোবেলের প্রথম সাক্ষাৎ হয়। স্বামীজির বক্তৃতায় তিনি অনুপ্রাণিত হন। পরবর্তীকালে ইংরেজ ভক্ত মিস্টার স্টাডির চিঠি থেকে স্বামীজি জেনেছেন যে মিস নোবেল ভারতে এসে সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। মিস মোলারের কাছ থেকে তিনি স্বামীজির কার্যপ্রণালী সম্পর্কে জেনেছেন। কিন্তু ভারতের সামগ্রিক পরিবেশ ও পরিস্থিতি ইউরোপ আমেরিকার থেকে সম্পূর্ণ আলাদা। কুসংস্কার, অস্পৃশ্যতা, জাতিভেদ, ইংরেজ প্রভুর দাসত্ব আর প্রবল দারিদ্র্য প্রভৃতি এখানকার মানুষদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। এদেশের আবহাওয়া উষ্ণ প্রধান। এসব জেনেও যদি মিস নোবেল ভারতের জন্য নিজেকে উৎসর্গ করতে চান তাহলে এখানে তার সামনে এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। বিশেষ করে ভারতীয় নারী সমাজ তার দ্বারা অসীম উপকৃত হতে পারে। তার মধ্যে শিক্ষিত, একনিষ্ঠ, পবিত্র, প্রেমময়ী, দৃঢ়চেতা এবং সুপ্রাচীন কেলটিক সভ্যতা জাতীয় উন্নত চরিত্রের নারীকে এদেশের প্রয়োজন। এদেশে এসে স্বনির্ভর হয়ে তাকে কাজ করতে হবে। তার পাশে স্বামীজি আমরণ থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এই সব তথ্য ও মতামত জানিয়ে মিস নোবেলকে স্বামীজি সরাসরি চিঠি লিখেছেন। এছাড়া কয়েকজন ইউরোপীয় ব্যক্তির চরিত্র বিশ্লেষণ ও কর্মপদ্ধতি এই চিঠিতে আলোচনা করেছেন লেখক। তাদের কাছ থেকে তিনি কিভাবে সাহায্য পেতে পারেন ও কিভাবে স্বনির্ভর হয়ে উঠতে হবে তা নিয়েও তিনি সবিস্তারে আলোচনা করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন মিস নোবেল কাজে অপারগ হলেও তিনি তাকে সমর্থন করবেন। চিঠিটিতে একজন শিষ্যার প্রতি গুরুর অকৃত্রিম স্নেহ প্রকাশিত হয়েছে। 6 নম্বরে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। 6 এরই মাঝে বাংলার প্রাণের স্বরূপ আলোচনা করো। তো দেখো, উদ্ধৃত পংক্তিটি জীবনানন্দ দাশের আকাশের সাতটি তারা কবিতা থেকে নেওয়া হয়েছে। বাংলাদেশ জীবনানন্দের কাছে শুধু এক ভূখণ্ড নয়, প্রাণময়ী মূর্তি। শব্দগন্ধ, বর্ণ, স্পর্শ দিয়ে কবি তাকে অনুভব করেন। আলোচ্য কবিতাটিতে তিনি বাংলার সন্ধ্যাকালীন প্রকৃতির এক রূপের অপূর্ব বর্ণনা দিয়েছেন। হিজল, কাঁঠাল, বট প্রভৃতি বৃক্ষ, ধান গাছ, কলমি শাক, মুথা ঘাস, পুকুর, মাছ, কিশোর কিশোরী অর্থাৎ মানুষ, এই সব নিয়েই বাংলার পরিপূর্ণ প্রকৃতি। এই প্রকৃতির মধ্যেই কবি বাংলার জীবন্ত সত্তাকে উপলব্ধি করেছেন।
ছয়ের 2 নম্বর হচ্ছে তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। তাহারা বলতে কাদের বোঝানো হয়েছে? তাদের নির্লোভ মানসিকতার যে পরিচয় পাওয়া যায় তা গল্প অবলম্বনে আলোচনা করো। তাহারা বলতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী পাঠ্যাংশের অন্তর্গত রাধারানী এবং তার মায়ের কথা বলা হয়েছে। রথের মেলা থেকে ফেরার পথে রাধারানীর সঙ্গে একজনের পরিচয় হয়। রাধারানীকে সাহায্যের জন্য সে তার কাছ থেকে মালা কেনে তার জন্য কাপড় পাঠানোর ব্যবস্থা করে, এমনকি নিজের ও রাধারানীর নাম লেখা একটি নোটও তাদের ঘরে রেখে যায়। কিন্তু রাধারানীরা দরিদ্র হলেও লোভী নয়। সেই ব্যক্তি তাদের জন্য যা দিয়েছিল তাই যথেষ্ট ছিল। এই উপকারের চিহ্নস্বরূপ এই নোটটি তারা খরচ করেনি। 7 নম্বরে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে কম বেশি 150 শব্দের মধ্যে প্রশ্নের মান। 4 নম্বর 7-এর 1 করভাস গল্প অনুসারে করভাসের মানবসুলভ বুদ্ধিমত্তার পরিচয় দাও। সত্যজিৎ রায়ের কল্পবিজ্ঞানমূলক কাহিনী প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে গৃহীত করভাস গল্পে করভাস নামের এক কাকের পরিচয় পায়। করভাস অর্নিথিন যন্ত্রে অঙ্ক জ্যামিতি ইত্যাদি ইতিহাস ভূগোল পদার্থবিজ্ঞান রসায়ন প্রভৃতি বিষয়ে জ্ঞান লাভ করার পর তার মধ্যে মানবসুলভ বুদ্ধি বা হিউম্যান ইন্টেলিজেন্সও লক্ষ্য করা যায়। চিলির রাজধানী সান্তিয়াগো শহরে সারা বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে যাবার জন্য প্রফেসর শঙ্কু তার ব্যাগ গোছানো শেষ হয়ে যখন তিনি বাক্সের ঢাকনা বন্ধ করেন, তিনি বিস্মিত হয়ে দেখেন করভাস সেই সুটকেসের চাবি ঠোঁটে নিয়ে চুপ করে পাশে দাঁড়িয়ে আছে। চিলির উদ্দেশ্যে রওনা দেওয়ার পূর্বে প্রফেসর শঙ্কু লক্ষ্য করেছিলেন করভাস তার খাঁচার থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করছেন। প্রকৃত বিষয়টি অনুধাবন করতে অসমর্থ প্রফেসর শঙ্কু করভাসকে খাঁচা থেকে মুক্তি প্রদান করলে সে প্রফেসর শঙ্কুর লেখার টেবিলের উপর বসে এবং ঠোঁট দিয়ে উপরের দেরাজটায় ভীষণ ব্যস্তভাবে টোকা মারতে থাকে। তখন প্রফেসর শঙ্কু দেরাজ খুলে দেখেন যে পাসপোর্টটা সেখানেই রয়ে গিয়েছিল। জাদুকর আর্গাস যখন প্রফেসর শঙ্কুর সঙ্গে দেখা করার জন্য এসেছিলেন, করভাস খাঁচা থেকে বেরিয়ে টেবিল ল্যাম্পটি ঠোঁট দিয়ে নিভিয়ে দিয়ে বোঝাতে চেয়েছিলেন যে প্রফেসর শঙ্কু ও সে দুজনেই ক্লান্ত। জাদুকর আর্গাস যখন করভাসকে চুরি করে নিয়ে যাচ্ছিল, গাড়ি চালানো অবস্থায় আর্গাসের চোখ থেকে -20 পাওয়ারের চশমাটি খুলে নেয়, কারণ সে বুঝতে পেরেছিল চশমা ছাড়া জাদুকর চোখে দেখতেই পায় না। তাই আমরা বলতে পারি উক্ত ঘটনাগুলি করভাসের হিউম্যান ইন্টেলিজেন্সের প্রতিফলন। তাদের 2 নম্বর হচ্ছে আমার পাখি পড়ানোর যন্ত্র নিয়ে কাজ চলছে। পাখি পড়ানোর যন্ত্রটির নাম কি? যন্ত্রটির গঠন প্রণালী আলোচনা করো। যন্ত্রটির কীভাবে পরীক্ষা নিরীক্ষা চলতে লাগলো। প্রফেসর শঙ্কুর পাখি পড়ানোর যন্ত্রটির নাম হলো অর্নিথিন। এটা অর্নিথিন হবে, ঠিক আছে। অর্নিথিন যন্ত্রের গঠন। প্রফেসর শঙ্কুর তৈরি যন্ত্রের মধ্যে জটিলতা থাকে না, কারণ তিনি সহজ পথে বিশ্বাসী। তার পাখি পড়ানোর যন্ত্রের 2টি ভাগ। একটি ভাগ পাখির খাঁচার মতো, ওতে পাখি থাকে। দ্বিতীয় ভাগটি হলো প্রথম ভাগের সঙ্গে বৈদ্যুতিক সংযোগ রক্ষা বা এই ভাগটি থেকে জ্ঞান ও বুদ্ধি প্রথম ভাগে পাখির মস্তিষ্কে পাঠানো হয়। যন্ত্রটির পরীক্ষা নিরীক্ষা। প্রফেসর শঙ্কুর তৈরি পাখি পড়ানোর যন্ত্রের পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে দেখা গেল কাকটি টেবিলে রাখা যন্ত্রের প্রথম ভাগ বা খাঁচা অংশে নিজের থেকে ঢুকে পড়ল। তা থেকে অনুমান করা যায় কাকটার শেখার প্রবল আগ্রহ। প্রফেসর শঙ্কু বাংলা দিয়ে তার পড়া শুরু করেছেন। বোতাম টেপা ছাড়া শিক্ষককে আর কোনো কাজ করতে হয় না। শেখাবার বিষয় আগে থেকে রেকর্ড করা হয়। বোতাম টিপলে কাকটির চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে আর সঙ্গে সঙ্গে তার নড়াচড়াও বন্ধ হয়ে যায়। কাকের মতো ছটপটে পাখির পক্ষে অস্বাভাবিক, কিন্তু তাও স্বাভাবিক হয়ে ওঠে। 8 নম্বর থেকে নির্দেশ অনুযায়ী যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 4 নম্বর। 8-এর 1 ভাবার্থ লেখো। দেখো, আসক্তির মতো নিষ্ঠুর কিছু নয়। সে নিজেকেই জানে, সে কাউকে দয়া করে না, সে কারোর জন্য কিছুমাত্র পথ ছাড়তে চায় না। এই আসক্তিই হচ্ছে জীবনের ধর্ম। সমস্তকেই সে নেবে বলে সকলের সঙ্গে সে লড়াই করছেন। ত্যাগ বড় সুন্দর, বড় কোমল। সে দ্বার খুলে দেয় সঞ্চয়কে। সে কেবল এক জায়গায় স্তূপাকার রূপে উদ্ধত হয়ে উঠতে দেয় না। সে
ছড়িয়ে দেয়, বিলিয়ে দেয়। তো এটার একটা আমাদের ভাবার্থ লিখতে হবে, এর মূল ভাব কি সেটা লিখতে হবে। তো দেখো মূল ভাবটা কি না, মানব চরিত্রের দুটি বিপরীতমুখী প্রবৃত্তি হলো আসক্তি ও ত্যাগ। আসক্তি মানুষকে স্বার্থপর ও নিষ্ঠুর করে তোলে, পক্ষান্তরে ত্যাগ মানুষকে সুন্দর ও উদার করে তোলে। এর বিশ্লেষণটা আমরা দিচ্ছি এখানে। জাগতিক বস্তুর প্রতি অতিরিক্ত মোহ বা আসক্তি মানুষকে অন্ধ করে দেয়। আসক্তি হলো আত্মকেন্দ্রিক, তা অন্য কারো অধিকার বা আবেগকে তোয়াক্কা করে না। আসক্তির তাড়নাতেই মানুষ সব কিছু নিজের করে পাওয়ার জন্য সমাজের অন্য সবার সাথে প্রতিযোগিতায় ও লড়াইয়ে লিপ্ত হয়, যা শেষ পর্যন্ত সমাজে আসক্তি ডেকে আনে। এর বিপরীতে ত্যাগের মহিমা অত্যন্ত কোমল ও কল্যাণকর। ত্যাগ মানুষের মনের সংকীর্ণতার দুয়ার খুলে দেয়, তা মানুষের ধনসম্পদ বা অহংকারকে এক জায়গায় স্তূপীকৃত হতে না দিয়ে সমাজ ও মানুষের কল্যাণে বিলিয়ে দেয়। উপসংহারে আমরা লিখছি, পরিশেষে বলা যায় আসক্তি যেখানে মানুষকে লোভী ও নিষ্ঠুর করে তোলে, সেখানে ত্যাগই মানুষের জীবনে প্রকৃত শান্তি, সৌন্দর্য ও উদারতার বিস্তার ঘটায়। এর সঙ্গে অথবা দিয়ে বলা হয়েছে সারাংশ লেখো। আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্রই সব শিক্ষিত। আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই, এমনকি দাতা কর্ণেরও অভাব নেই, এবং আমাদের ছেলেমেয়েদের তাদের দ্বারস্থ করেই নিশ্চিত থাকি এই বিশ্বাসে যে সেখান থেকে তারা একটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে, যার সুদে বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। কিন্তু এই বিশ্বাস নিতান্ত অমূলক। মনোরাজ্যেও দান গ্রহণ সাপেক্ষ, অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটা একেবারে ভুলে যাই। এ সত্য ভুলে না গেলেও আমরা বুঝতাম যে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয়, ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করা। শিক্ষক শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন, তার কৌতূহল উদ্রেক করতে পারেন, তার বুদ্ধি বৃত্তিকে জাগ্রত করতে পারেন, তার জ্ঞান পিপাসাকে জাগ্রত করতে পারেন, এর বেশি কিছু পারেন না। তো এটার আমাদের একটি সারাংশ লিখতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে সারাংশটা লিখছি, প্রকৃত শিক্ষাদানযোগ্য বস্তু নয়, বরং তা অর্জনের বিষয়। সুশিক্ষিত ব্যক্তি মূলত স্বশিক্ষিত। শিক্ষক কেবল শিক্ষার্থীর অন্তর্নিহিত কৌতূহল ও বুদ্ধি বৃত্তিকে জাগ্রত করে সঠিক পথের নির্দেশ দিতে পারেন। বিদ্যাদাতার উপর অন্ধ নির্ভরতা অমূলক, কারণ শিক্ষার্থীর মানসিক সক্রিয়তা ও জ্ঞান স্পৃহা ছাড়া প্রকৃত শিক্ষা লাভ অসম্ভব। শিক্ষকের সার্থকতা জ্ঞান দান করায় নয়, ছাত্রকে জ্ঞান অর্জনে সক্ষম করে তোলায়। তো এইভাবে আমরা এই ছোটো করে সারাংশটি লিখলাম। তো এই ভিডিওতে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করলাম, সমস্ত উত্তর সহ, ঠিক আছে। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। আর তোমাদের পাঠ্য বই যে সমস্ত গল্প কবিতাগুলো রয়েছে, প্রতিটা গল্প কবিতা খুব ভালোভাবে তোমরা রিডিং পড়বে, ওকে। এবং এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো যদি পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে বা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবে। সেখানে পেইড কোর্সের মধ্যে এর পিডিএফ ফাইলগুলো দেওয়া থাকবে। পেমেন্ট করার পর তোমরা চাইলে পিডিএফগুলোকে নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।